আপনি কি কখনো শুনেছেন পূর্ব বর্ধমান জেলার গুপ্তিপাড়া কুলিয়াদহ নামের একটা ছোট্ট গ্রামের কথা, যেটা নাকি মানচিত্রে আছে ঠিকই, কিন্তু সন্ধ্যার পর কেউ ওদিকে হাঁটতে সাহস পায় না? আপনি কি বিশ্বাস করেন কিছু জায়গায় আজও বাতাস কথা বলে, যেখানে কুয়াশার ভেতর দিয়ে হাঁটলে মনে হয় কেউ যেন আপনার পেছন পেছন হাঁটছে, যেখানে বাঁশবনের পাতা শব্দে ভেসে আসে কারো চাপা কান্নার আওয়াজ? ভাবুন তো, এমন এক গ্রাম যেখানে শীত নামে সবার আগে, কিন্তু সেই ঠান্ডা হাওয়া শরীরে নয়, মনের কাঁপন ধরায়। যেখানে নদীর ঘাটে সূর্য ডোবার পর হঠাৎ জলের ভেতর থেকে জ্বলে ওঠে একজোড়া চোখ, আর কেউ যদি ভুল করে সেই চোখের দিকে তাকায়, সে আর আগের মতো থাকে না। লোকমুখে শোনা যায় সে গ্রামে এক মেয়ের আত্মা এখনো ঘুরে বেড়ায়, সাদা ওড়না পরে, এবং রাতের কুয়াশার ভিতর দিক দিয়ে তাকে দেখা যায়, ঠিক যেমন কুলিয়াদহর হাওয়া গাছের পাতার ফাঁক দিয়ে ফিস ফিস করে ওঠে। আপনি কি কখনো ভেবেছেন মৃত মানুষেরা কি অপূর্ণ ইচ্ছায় থাকতে পারে, আর যদি সেই ইচ্ছেটা হয় প্রতিশোধের? তাহলে আসুন, স্বাগতম পূর্ব বর্ধমান জেলার কুলিয়াদহ গ্রামে, যেখানে প্রতিটি গাছ জানে এক পুরনো রহস্য, প্রতিটি ঘাটের জলে লুকিয়ে আছে অসমাপ্ত গল্প, আর প্রতিটি রাত শুরু হয় একটি প্রশ্ন নিয়ে। আর সেই প্রশ্নের কি সেটি জানতে হলে অবশ্যই আজকের গল্পটি শুনতে হবে। তাহলে শুরু হচ্ছে গুপ্তিপাড়ার কুলিয়াদহ গ্রামের প্রেত। পূর্ব বর্ধমান জেলার গুপ্তিপাড়ার ভেতরে ঢুকে গেলেই একটা ছোট্ট রাস্তা বাঁক নিয়ে চলে যায় ঘন গাছপালার ভিতর। সেই রাস্তার শেষ প্রান্তেই কুলিয়াদহ গ্রাম। এখনো শহরের মতো আলো ঝলমল হয়নি রাস্তায়, বিদ্যুৎ আছে বটে, কিন্তু হালকা হাওয়া উঠলেই লাইন কেটে যায়। গ্রামের চারপাশ জুড়ে বাঁশবাগান, আমবাগান, নদী, খাল আর পুকুরের পর পুকুর। শরতের শেষে যখন উত্তরে হাওয়া নামতে শুরু করে, তখন প্রথমেই সেই হাওয়ার ছোঁয়া লাগে কুলিয়াদহর পাতায় পাতায়। এখানেই নাকি শীতের জন্ম হয়। কুলিয়াদহ গ্রামের ঘরবাড়ির ফাঁকে ফাঁকে শালুক শাপলার গন্ধ ভাসে। সূর্য ডুবলে মাঠের ওপারে কুয়াশা গাঢ় হতে শুরু করে। ওই গ্রামেরই বাসিন্দা হরিদাস ও তার স্ত্রী কমলা। তাদের ছোট্ট উঠোনের এক প্রান্তে টালির ঘর, যেখানে রান্নাবান্না চলে, আর দক্ষিণ প্রান্তে একটা ছোট পাকা দোতলা বাড়ি। একসময় হরিদাসের বাবার হাতেই তৈরি সেই বাড়ি। সেই বাড়িতেই এখন থাকে দুজন 20 বছরের তরুণী, একজনের নাম মীরা আর একজনের নাম নন্দিনী। বলাই বাহুল্য তারা হরিদাসের নাতনি। হরিদাসের ছেলে বহু বছর আগে কলেজের সন্ধানে গিয়েছিল কলকাতায়, তারপর থেকে আর ফেরেনি। প্রথমে চিঠি আসতো, পরে তাও বন্ধ হয়ে গেল। অনেক বছর কেটে গেছে, কিন্তু বৃদ্ধ দম্পতি এখনো অপেক্ষা করে যদি কোনোদিন ফিরে আসে তার ছেলে। শীতের সন্ধ্যাগুলো কুলিয়াদহে খুব তাড়াতাড়ি নামে। চারিদিক কুয়াশায় ঢাকা পড়ে যায়, আর দূরের বাঁশবনে বাতাস লাগলে কেমন একটা শো শো শব্দ হয়। সেই শব্দের মাঝে মাঝেই কুকুরগুলো ঘেউ ঘেউ করে ওঠে, যেন কেউ ওদের পাশ দিয়ে চলে গেল। একদিন এমনই এক কুয়াশা ঢাকা সন্ধ্যায় মীরা উঠোনে বসে আম পাতা জ্বালাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল নদীর দিক থেকে কার যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। খুব হালকা, কিন্তু স্পষ্ট। সে ভাবল হয়তো কারোর গরু খাল পার হতে গিয়ে ডুবে গেছে। কিন্তু যখন সে মনোযোগ দিয়ে শুনল,
তখন বুঝলো এটা কোনো গরু নয়, আবার মানুষও নয়, কিছু যেন একটা অন্যরকম। সে নন্দিনীকে ডেকে বলল, এই শোন, ওই দিক থেকে কে যেন কাঁদছে মনে হচ্ছে না? নন্দিনী থমকে গেল। কুয়াশার ভেতর তাকিয়ে দেখল বাঁশবাগানের পাশের সরু পথে কেউ যেন দাঁড়িয়ে আছে। মাথায় সাদা ওড়না, হাতে কিছু একটা, কিন্তু কুয়াশার ঘনত্বে মুখ দেখা যায় না। চল না গিয়ে দেখি। না রে, সন্ধ্যা হয়ে গেছে, দিদা বকবে। ঠিক তখনই ওদের দিদা কমলা বাইরে এলেন। এই মীরা, মীরা, ও নন্দিনী, এখনো বাইরে কেন তোরা? ঠান্ডায় জমে যাবি রে, ভিতরে যা, আগুন ডেকে নিভে আসছে। মেয়েরা ভিতরে চলে গেল, কিন্তু মীরার চোখে তখনও সেই সাদা ওড়না ঢাকা ছায়া ভাসছে। সে মনে মনে ঠিক করলো পরদিন সকালে দেখবে ওখানে কিছু পড়ে আছে কিনা। রাতটা কেটে গেল ঝিঝি পোকার ডাক আর দূরে শিয়ালের চিৎকারে। মাঝরাতে মীরা হঠাৎ ঘুম ভেঙে শুনল বারান্দায় যেন কারোর পায়ের শব্দ, নুপুর পড়ে যাচ্ছে কেউ। সে উঠে জানালার ফাঁক দিয়ে তাকালো। না, উঠোনে তো কেউ নেই, কিন্তু বাতাসে একটা গন্ধ, কাঁচা ফুলের মতো, আবার কেমন যেন একটা পুরনো ধূপেরও গন্ধ আসছে। সকালে মীরা প্রথমেই গেল বাঁশ বাগানের দিকে। মাটিতে দেখল একটা সাদা ওড়না পড়ে আছে, পুরনো, ধুলো মাখা, যেন বহুদিন কেউ পড়েনি। তার কোণে শুকনো লাল রঙের দাগ। মীরা সেটি তুলে নিল হাতে। আর তোলার সাথে সাথেই বুকের ভেতর যেন একটা ঠান্ডা স্রোত বইল। সে কিছু না বলেই চুপচাপ ফিরে এলো ঘরে। দিদার চোখে পড়ে গেল সেই ওড়না। আরে মুখ পুরি, এইসব জিনিস ঘরে আনিস না, অশুভ জিনিস, যা যেখান থেকে এনেছিস ফেলে আয়। কিন্তু মীরার মনে কৌতূহল, রাতের সেই কান্না, উঠোনের অদ্ভুত গন্ধ, আর এখনই ওড়না, কিছু একটা রহস্য আছে নিশ্চয়ই। সকালে কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। সূর্যের আলো যেন ঘাসের ডগায় আটকে আছে। মীরা চুপি চুপি উঠোনের কোণে শুকনো কাপড়ের মধ্যে সাদা ওড়নাটা রেখে দিল, যেন কেউ না দেখে। তার মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব, একদিকে ভয়, অন্যদিকে এক অজানা আকর্ষণ। নন্দিনী তখন কলসিতে জল আনতে খালের ধারে গেছে, কিন্তু ফেরার সময় দূর থেকে চিৎকার করে বলল, এই মীরা, মীরা, এখানে আয়। দেখ, মাটির মধ্যে কিছু একটা কবরের মতো জিনিস মনে হচ্ছে না? মীরা ছুটতে গেল। সত্যিই তো, বাঁশবাগানের ধার ঘেঁষে একটা ছোট্ট ঢিবি, চারপাশে শুকনো ফুলের পাপড়ি, আর মাটির নিচে অর্ধেক ডোবা একটা পুরনো সোনার বালা। মীরা বলল, এই, এটা কার হতে পারে রে? নন্দিনী হালকা গলায় বলল, দিদা বলতো এই দিকেই নাকি একটা মেয়ের দেহ পুঁতে রাখা হয়েছিল অনেক বছর আগে। নাম ছিল পদ্মা। মীরা অবাক হয়ে তাকালো। কে পদ্মা? আমি জানি না রে, শুধু শুনেছি ও নাকি রাতের বেলায় কাঁদতো, নদীতে নিজের ছায়া দেখে ডুবে গিয়েছিল। তারপর কেউ তার লাশ নেয়নি,
বুড়ো মানুষগুলো মাটি দিয়ে ঢেকে দিয়েছিল। মীরার বুক কেঁপে উঠল। পদ্মা তাহলে কি সেই? সাদা ওড়নাটা কি তাহলে ওরই? সে আর নন্দিনী কথা না বাড়িয়ে চুপচাপ বাড়ি ফিরে এলো। কিন্তু দুপুরবেলা যখন হরিদাস দাদু পার্টিতে বসে হুঁকো টানছিলেন, মীরা সাহস করে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদু, তুমি কি পদ্মা নামের কাউকে চিনতে? হরিদাসের চোখ মুহূর্তে স্থির হয়ে গেল। ধোয়ার কুণ্ডলির মধ্যে দিয়ে তার কণ্ঠ যেন ভারী হয়ে গেল। ও নামটাকে উচ্চারণ করে না এই গ্রামে। কবে শুনলি রে? মীরা ইতস্তত করে বলল। এমনিই শুনলাম। হরিদাস একটু চুপ করে বলতে শুরু করলেন। আসলে পদ্মা ছিল ওই গ্রামেরই মেয়ে। অনেক বছর আগের কথা। খুব সুন্দর ছিল মেয়েটি, নদীর মতো শান্ত। কিন্তু গ্রাম লাগো এক জমিদারের ছেলে চোখে পড়ে গিয়েছিল। সে মেয়েটিকে নিজের করে নিতে চেয়েছিল হারামজাদাটা জোর করে। এক রাতে তো ওকে নিতে এসেছিল ঘোড়ায় চড়ে। পদ্মা তো সঙ্গে সঙ্গে পালিয়ে আসে এবং নদীর ধারে গিয়ে কাঁদতে থাকে। সকাল হলে লোকজন দেখে ও নদীর জলে ভাসছে। তখন কেউ তার দেহ ছুঁতে সাহস করেনি, বলে নাকি ভূতে ধরবে। তিনি থেমে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আবার বলতে আরম্ভ করলেন। ওর আপটা নাকি আজও বাঁশবাগানের পাশে ঘোরাফেরা করে। কুয়াশা পড়লে ওর কান্না শোনা যায়। যেদিন ওর অন্য কেউ খুঁজে পাবে, সেদিন হয়তো ও শান্তি পাবে। মীরা নিঃশব্দে শুনছিল। তার পায়ের নিচে যেন মাটি নেই, গলা শুকিয়ে গেল। রাতে সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছে একটি মেয়ে সাদা ওড়না উড়িয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে। চোখে জল ও ঠোঁটে কাঁপুনি। আমার ওড়না ফেরাও। মীরা হঠাৎ ঘুম থেকে উঠে বসল। ঘরে নরম চাঁদের আলো পড়ছে, কিন্তু বাতাস ভারী। আর জানালার বাইরে বাঁশের পাতা কাঁপছে। হঠাৎ আবার সেই গন্ধ, কাঁচা ফুল, ধূপ আর ভেজা মাটি মিশ্র গন্ধ। সে ধীরে ধীরে তাকিয়ে দেখে ঘরের কোণে ওড়নাটা আর নেই। যেখানে রেখেছিল সেখানটা খালি। তার বুকের ভেতর কাঁপুনি উঠতে শুরু করলো। কে নিল ওটা? ঠিক তখনই বারান্দায় কেউ হালকা পায়ে হাঁটল। মীরা নিঃশ্বাস বন্ধ করে শোনে একটা নূপুরের পায়ের শব্দ। বারান্দা থেকে উঠোনে, উঠোন থেকে বারান্দায়, আবার বারান্দা থেকে বাঁশবাগানের দিকে চলে গেল। সে নন্দিনীকে ডেকে তুলল। কি রে নন্দিনী, ওঠ ওঠ, কই রে ওঠ। কিন্তু নন্দিনী আদৌ ঘুমে কিচ্ছু বোঝে না। মীরা জানালার কাছে গিয়ে দেখল কুয়াশার ভেতর দিয়ে সাদা ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর হাতে সেই কুড়িয়ে পাওয়া ওড়না। মীরা ঠোঁট কামড়ে বলল, পদ্মা। পরের দিন সকালে পুরো গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল। খাল পাড়ে নাকি রাতে কেউ কেঁদেছে। কেউ বলেছে মীরাকে আমি দেখেছি, জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখে যেন অন্য কারো ছায়া। কমলা দিদা ভয় পেয়ে গেলেন। তিনি মীরার গলায় একটা তাবিজ পরিয়ে দিলেন। ওদিক থেকে দূরে থাকিস, ও সব অশরীরীর খেলা, বুঝলি? কিন্তু মীরার কৌতূহল থামল না। সে জানে পদ্মা শান্তি পায়নি। হয়তো
কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে, যেটা তাকে ফিরিয়ে দিতে হবে। রাতে সে ঠিক করলো, যা হবে হোক, সে একবার সেই খাল পাড়ে যাবে। রাতটা ছিল 15ই পৌষের। আকাশে পূর্ণ চাঁদ, কিন্তু চারপাশে কুয়াশার চাদর। বাতাসে একরকম নরম ঠান্ডা গন্ধ, যেন সময় থমকে গেছে। গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে। হরিদাসের হুকুম নিভে গেছে। কমলা দিদা মাটির প্রদীপের আলোয় জপমালা শুনছে, আর নন্দিনী গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু মীরা আজ ঘুমাতে পারেনি। মাথার ভেতর ঘুরছে পদ্মার মুখ, সেই সাদা ওড়না, সেই কান্না, সেই কণ্ঠ। সে ধীরে ধীরে উঠে পড়ল। পায়ের শব্দ যেন কেউ না শুনে, তাই আলতো করে মেঝেতে পা রাখল। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল, বাইরে চাঁদের আলোয় খালপাড়খানা কুয়াশার মধ্যে রূপকথার মতো লাগছে। অথচ তাতে একটা ভয় মিশে আছে। তার বুক কেঁপে উঠল, তবু সে নিজেকে থামাতে পারল না। একটা লণ্ঠন হাতে দরজা খুলে বাইরে এলো। হালকা বাতাসে তার শাড়ির আঁচল দুলে উঠল। উঠোন পেরিয়ে যখন সে খালপাড়ের দিকে গেল, তখন দূরে পুকুর থেকে ব্যাঙ ডাকছিল, যেন কেউ কিছু জানাতে চাইছে। খালপাড়ের দিকটা ছিল ঘন অন্ধকার। চাঁদের আলো গাছের ফাঁক পুকুর দিয়ে ঢুকলেও কুয়াশায় সব গিলে ফেলছে। মীরা লণ্ঠনটা উঁচু করে ধরল। হঠাৎ বাতাসের ঝাপটায় আলো কেঁপে উঠল। ঠিক তখনই সে শুনতে পেল, মীরা, তার বুকের মধ্যে রক্ত জমে গেল। গলা হঠাৎ শুকিয়ে এলো। সে চারপাশে তাকালো, কেউ নেই। আবার সেই গলা, কিন্তু আগের বারের তুলনায় এবার একটু কাছে। মীরা, ওটা আমার ওড়না। মীরা বলল, তুমি তুমি কি পদ্মা? কুয়াশার ভেতর থেকে এক ঝলক আলো উঠল, আর সেই আলোর মধ্যে মীরা দেখল একটা মেয়ে, সাদা পোশাক পরা, মুখ ফ্যাকাশে, চোখে কান্নার রেশ। বাতাসে তার ওড়না উঠছে, যেন চাঁদের আলোয় গলে যাওয়া কুয়াশা। মীরার মুখ শুকিয়ে গেল, তবুও সে ধীরে ধীরে বলল, তুমি কি শান্তি চাও? পদ্মার ঠোঁট কাঁপল। আমার মা এখনো আমাকে ডাকছে, কিন্তু আমার কণ্ঠ কেউ শুনতে পায় না। আমার দেহ এখানে, আর আমার মন ওখানে নদীর জলে। মীরার চোখে জল এলো। আমি আমি তোমাকে সাহায্য করব। কি করতে হবে বলো? পদ্মা বলল, আমার হাতের সোনার বালা কেউ যেন কবর খুঁড়ে নিয়ে গেছে। সেটা নদীর ঘাটে ফেরাতে হবে, তাহলেই আমি শান্তি পাবো। মীরা তখন বুঝল, সকালে তারা যে সোনার বালা পেয়েছিল সেটাই পদ্মার। ঠিক তখনই দূরের কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। বাতাসে একটা ঠান্ডা ঢেউ বয়ে গেল। পদ্মার মুখে ভয় মুছে গেল, আর সে ফিস ফিস করে বলল, ওরা আসছে। কে আসছে? মীরা প্রশ্ন করল, কিন্তু উত্তর পেল না। হঠাৎ মাটির নিচ থেকে একটা কুয়াশা উঠে পদ্মাকে ঢেকে ফেলল। মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে গেল, যেন কেউ বাতাস টেনে নিয়েছে। মীরা চিৎকার করে উঠে বলল, না, থামো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু শব্দটা বাঁশবাগানের গায়ে গায়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। মীরা দৌড়ে ফিরে এলো। দিদা তখন ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে, চোখে আতঙ্ক।
কোথায় গেছিলি রে এত রাতে? মীরা কিছু বলতে পারল না, শুধু বুকের ভেতর কাঁপুনি আর ঠান্ডা ঘাম। ভোর হলে সে আবার গেল খাল পাড়ের ঢিপির কাছে, কিন্তু এবার দেখে মাটি খোঁড়া। যে বালাকাল দেখা গিয়েছিল সেটি নেই। সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। দূরে নদীর দিক থেকে একটা সূর্যের আলো পড়ছে, আর বাতাসে যেন কারোর ফিসফিসানি শব্দ। ধন্যবাদ মীরা। ভোরের কুয়াশা কেটে গিয়ে যখন সূর্যের আলো গ্রামের মাঠে পড়ল, তখনও মীরা হাঁটছিল। খালপাড়ের চারপাশে মাটি খোঁড়া, বালাটা উধাও, আর পদ্মার সেই কণ্ঠ এখনো কানে বাজছে, ওরা আসছে। কিন্তু মীরার মনে একটাই প্রশ্ন, ওরা কারা? সে দিদাকে কিচ্ছু বলেনি, শুধু মনে মনে প্রতিজ্ঞা করলো আজই জানবে কি ঘটছে। সেদিন বিকেলে হরিদাস দাদু গ্রাম বাংলার রেডিও শুনছিলেন। মীরা কাছে এসে বলল, ও দাদু দাদু, পদ্মার গল্পটা তুমি শেষ করোনি সেই দিন। বলো না তারপর। হরিদাস চুপ করে গেলেন। তার চোখে ছায়া পড়ল। ওর কথা না বলাই ভালো মা, কিন্তু যদি জানতে চাস তাহলে শোন। পদ্মা যখন গ্রামের নদীতে মরল, জমিদারের লোকেরা ভয় পেয়ে গেল। লোকজন বলল ওর মৃত্যুর জন্য ওই জমিদারের ছেলেই দায়ী। রাতে গ্রামের পুরনো মন্দিরে নাকি ওর আপটা ঘুরে বেড়াতো। এক রাতে জমিদারের ছেলেকে ও মন্দিরের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন থেকেই সবাই ভাবে পদ্মা প্রতিশোধ নিচ্ছে। মীরা অবাক হয়ে বলল, তারপর জমিদারেরা এই গ্রাম ছেড়ে চলে যায়। তাদের পাকা দালানটা এখনো ভাঙাচোরা হয়ে পড়ে আছে মাঠের ধারে। কেউ ওদিকে যায় না, বলে রাতে ওখান থেকে মেয়ের কান্না শোনা যায়। মীরা শুনে গা শিউরে উঠল। জমিদার বাড়ি? তাহলে কি ওখানেই বালাটা নিয়ে গেছে কেউ? সন্ধ্যা নেমে এলে সে চুপি চুপি নন্দিনীকে নিয়ে বেরিয়ে পড়ল। এই কোথায় যাবি? ওখানে যাবি? হ্যাঁ রে, যেতেই হবে, পদ্মা এখনো শান্তি পাইনি। চ চ চ চ। তারা দুজন সেই জমিদার বাড়ির কাছে গেল। জমিদার বাড়ির ধ্বংসাবশেষে পৌঁছতে পৌঁছাতে আকাশে চাঁদ উঠেছে। ভাঙা দেওয়ালে বাদুড় ঝুলছে, বাতাসে পুরনো চুনকাম আর ছত্রাকের গন্ধ। দরজাটা আধ খোলা, ভেতরটা অন্ধকার। মীরা লণ্ঠন জ্বালিয়ে ভেতরে ঢুকল। দেওয়ালে ছেঁড়া কাপড়ের মতো মাকড়সার জাল, মেঝেতে ভাঙা ফুলদানি, আর কোণায় একটা কাঠের আলমারি আধ ভাঙা অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে। হঠাৎ নন্দিনী চিৎকার করে উঠল। এই দেখ দেখ মীরা, ওখানে ওখানে কি একটা ঝলমল করছে। মীরা নিচু হয়ে দেখল সেই সোনার বালাটা, কিন্তু বালার পাশে একটা শুকনো হাত। দুজনের নিঃশ্বাসই আটকে গেল। আলোর দপদপানি থেমে গেল, আর আলমারির দিক থেকে একটা হালকা নিঃশ্বাসের শব্দ এলো। মীরা সাহস করে বালাটা হাতে তুলল। মুহূর্তের মধ্যেই ঘর ভরে গেল ধূপের গন্ধে। বাতাস ভারী হয়ে উঠল। আমার বালা। আরে ভাই, ভৌতিক গল্প তো ঠিকই শুনছো,
সাবস্ক্রাইব করলেই বা কার ক্ষতি? নইলে রাতে হঠাৎ ফ্যান বন্ধ হয়ে গেলে কিন্তু আমায় দোষ দিও না। তাই সাবস্ক্রাইব করো এখনই, না করলে তোমার পাশে যে আছে সেই কিন্তু ভূত। দেখো, ভয়ের চেয়ে বেশি ভয়ঙ্কর জিনিসও আছে, সেটা হলো সাবস্ক্রাইব না করা দর্শক। তাই এখনই ক্লিক করো, নইলে ভূতও তোমায় আনসাবস্ক্রাইব করে দেবে। আর তারপরই অচেনা এক নম্বর থেকে তোমার ফোনে কল আসবে, আর ওপাশ থেকে শুধু একটাই কণ্ঠ বলবে, সাবস্ক্রাইব। মীরা চমকে উঠল। চারপাশে তাকিয়ে দেখলো পদ্মা দাঁড়িয়ে আছে দরজার কাছে, কুয়াশায় মোড়া, কিন্তু মুখটা শান্ত। আমি 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 তোমার বালাটা পেয়েছি। মীরা কাপা গলায় বলল, আমি আমি এটা নদীর ঘাটে ফিরিয়ে দেবো, যেমন তুমি চেয়েছিলে। পদ্মার ঠোঁটে হালকা হাসি। সে কর্কশ গলার সুর আর নেই। সে শান্ত গলায় বলল, ধন্যবাদ, আমি এখন শান্তি পাবো। কিন্তু সাবধান থাকিস, ওরা এখনো আছে। ওরা কারা? কাদের কথা বলছো? পদ্মা কিছু বলল না। ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। ঠিক তখনই বাইরে কারোর পায়ের শব্দ শোনা গেল, ভারী পা, যেন কেউ বুট পরে আসছে। মীরা দ্রুত লণ্ঠন নিভিয়ে দিল এবং নন্দিনীকে টেনে নিয়ে কোণে লুকোলো। ঠিক তখনই ভাঙা দরজা ঠেলে তিনজন লোক ঢুকলো। গ্রামের নতুন ব্যবসায়ী শম্ভু আগরওয়াল, তার সঙ্গী রাজু আর বাপ্পা। তার হাতে টর্চ আর হাতে একটি খুন্তি। শম্ভু বলল, এখানেই ওই বালা ছিল, শুনেছি পুরনো জিনিসের অনেক দাম মেলে। তাড়াতাড়ি তুলে নে, কাল আবার শহরে বেচে দেবো। মীরা বুঝল এরা তারাই যারা মাটি খুঁড়ে বালা নিয়ে এসেছিল। মানে হলো পদ্মা যাদের কথা বলেছিল যে ওরা আসছে, তাহলে এরাই সেই লোক। হঠাৎ বাতাসের মধ্যে শীতল স্রোত বয়ে উঠল। মাটির নিচ থেকে ঠান্ডা কুয়াশা উঠতে লাগলো। তিনজন লোক তীর হয়ে দাঁড়িয়ে পড়ল। শম্ভু ভয় পেয়ে বলল, এটা কি হচ্ছে? পরের মুহূর্তেই ঘরের মধ্যে একটা বিকট চিৎকার, এক নারী কণ্ঠে, কিন্তু শব্দটা যেন চারিদিক থেকে আসছে। বাতাসে ফুলের গন্ধ, ধূপের ধোয়া আর মাটির কাঁপন। রাজু চেঁচিয়ে উঠল, তারা তিনজন দৌড়ে বেরিয়ে গেল। মীরা ঘরের কোণ থেকে দেখলো দরজার পাশে পদ্মার ছায়া দাঁড়িয়ে আছে, চোখে আগুনের মতো আলো। তারপর, কোথায় পালাবি শয়তান? যত দূর দৌড়াবি তত দূর আমার ছায়া তোদের খুঁজে বেড়াবে। তারপর সব শান্ত। কুয়াশাও কেটে গেল, বাতাসও থেমে গেল। মীরা কাপা হাতে বালাটা শক্ত করে ধরল। এটা আমি ফেরত দেব। ভোরের আগে সে একা নদীর কাছে পৌঁছল। নদীর জল হালকা আলোয় ঝিলমিল করছে। মীরা বালাটা জলে ডুবিয়ে দিল। এক মুহূর্তের জন্য জলের ঢেউ থেমে গেল, আর তারপর হালকা একটা হাসির শব্দ। সেই সঙ্গে মীরার সামনে পদ্মার অবয়ব ভেসে উঠল, শান্ত ও উজ্জ্বল, আর চোখে কৃতজ্ঞতার দৃষ্টি। তুই আমায় মুক্তি দিলি মীরা, অসংখ্য ধন্যবাদ। তারপর সে ধীরে ধীরে মিশে গেল সকালের আলোয়। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বাতাসে আর কোনো ভয় নেই, শুধু হালকা ফুলের গন্ধ, যেন কারো আশীর্বাদ। পরের দিন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কুলিয়াদহ গ্রাম জুড়ে। বাঁশবাগানের পাতায় রোদ পড়তেই শিশির বিন্দু ঝিলমিল করছে।
নদীর জলে হালকা ঢেউ খেলছে, যেন কোনো বোবা সুরে কেউ গান গাইছে। মীরা চুপচাপ দাঁড়িয়ে আছে ঘাটের ধারে, যেখানে সে রাতের অন্ধকারে পদ্মার বালা নদীতে ফিরিয়ে দিয়েছিল। চারিদিক শান্ত, বাতাসে আর সেই ঠান্ডা ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। নন্দিনী তার পাশে এসে দাঁড়ালো। এই দিদি, সব শেষ বল। মীরা মৃদু হাসলো। হ্যাঁ, পদ্মা এখন শান্তি পেয়ে গেছে। দিদা কমলা আর দাদু হরিদাসও এলেন ঘাটের দিকে। তারা অবাক হয়ে দেখলেন বছরের পর বছর শুকনো পড়ে থাকা নদীর ধারে আজ নতুন জল বইছে। হরিদাস চোখ বন্ধ করে বললেন, ও বুঝি মুক্তি পেয়েছে, তাই নদী আবার বেঁচে উঠেছে। সেদিন বিকেলে গ্রাম জুড়ে অদ্ভুত এক উচ্ছ্বাস। মানুষজন বলেছিল আজ কেমন যেন ঠান্ডা কম, বাতাসেও ফুলের গন্ধ। গত রাতে কেউ কাঁদেনি বাঁশবাগানের ধারে। মনে হচ্ছে গ্রামটা আবার আগের মতো বেঁচে উঠেছে। কিন্তু মীরা চুপচাপ করে উঠোনের এক কোণে বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল ওদের পাকা বাড়ির দেওয়ালে একটা দাগ, যেন কারো হাতের ছোঁয়া। মীরা কাছে গিয়ে দেখল দাগটা সোনালি আলোয় ঝলমল করছে। তার ভেতর থেকে একটা নরম আওয়াজ এলো, ধন্যবাদ। সে বুঝল পদ্মা চলে গেছে এই গ্রাম ছেড়ে, কিন্তু তার কৃতজ্ঞতা রয়ে গেছে এই বাড়ির দেওয়ালে, এই গ্রামের মাটিতে। পরদিন গ্রামের নতুন খবর এলো, শম্ভু, রাজু আর বাপ্পা তিনজনেই নাকি সেই জঙ্গলের পাশ দিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ জানে না কিভাবে। জেগে ওঠার পর থেকেই তারা আর লোভের কথা বলে না, বরং মন্দিরে প্রদীপ জ্বালায়। গ্রামের বৃদ্ধরা বলল, পর্দার প্রেত এখন আশীর্বাদ হয়ে গেছে, ও গ্রামকে রক্ষা করে রে। দিন কাটলো, মাস কাটলো, বছর কাটলো। কুলিয়াদহর মাঠে আবার শিশুদের হাসি ও নারকেল পাতায় বাতাসের শব্দ। সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনি, সব শোনা যেতে লাগলো। কিন্তু মীরার মনে সবসময় একটাই কথা ঘুরে বেড়াতো, আত্মারা মরে না, তারা শুধু শান্তি খোঁজে। কেউ তাদের গল্প শুনে নিলে তারা কি মুক্তি পায়? একদিন বিকেলে নদীর ঘাটে বসে মীরা কাগজে লিখল, কুলিয়াদহ গ্রামের প্রেত। এই গল্পটাই এক মেয়ের গল্প, যার কণ্ঠ থেমে গিয়েছিল অন্যায়ের অন্ধকারে, কিন্তু তার মুক্তি এসেছিল অন্য এক মেয়ের সাহসের মধ্যে দিয়ে। সে হাসল। বাতাসে হালকা গন্ধ ভেসে এলো, কাঁচা ফুলের, ঠিক পদ্ম ফুলের মতো। দূরের আকাশে রোদ ডুবে যাচ্ছে, নদীর জলে তারই প্রতিফলন ফুটে উঠেছে। মীরা মনে মনে বলল, তুমি এখন বরং আলো হয়েই থেকো পদ্মা, কুলিয়াদহ আর কখনো অন্ধকার হবে না। শেষ হলো পূর্ব বর্ধমান জেলার গুপ্তিপাড়ার কুলিয়াদহ গ্রামের প্রেত। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে যদি মিল থাকে, তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আপনি যে গল্প শুনলেন, সেই গল্পের বিভিন্ন পুরুষ চরিত্রে ছিলাম আমি আপনাদের সাথে অমিত মণ্ডল, আর আমার সাথে নারীকণ্ঠে ছিল সৃজা ঘোষ ও মৌমি পাল। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে একটু আড্ডাটা বেশিক্ষণ কন্টিনিউ করব না, কিছুটা আড্ডা করব, কারণ প্রথমে বলেছিলাম শারীরিক অসুস্থতার কারণে আগের সপ্তাহে আড্ডা দিতে পারিনি। হ্যালো, আমি চলে এসেছি সৃজা, এবং তোমরা আমাদের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি খুবই হ্যাপি। আমাদের আরও যে এপিসোডগুলো ছিল, যেমন কালনার ভুতুরে বাড়িতে এক রাত, পলাশডাঙ্গা গ্রামের ডাইনি রুনা, আরও বিভিন্ন যেসব ছিল, পারুল ও রমেশের 3টে পর্ব, বাকি যে আরও যেগুলো ছিল, তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, মানে আমি তো ভীষণ হ্যাপি। আর আমার সাথে আজকে আছে আমার বান্ধবী মৌমি।
ও আজকে ভয়েস দিতে এসছে, সো ও কিছু একটা বলতে চাই তোমাদের। কি বলতে চাই একটু শুনে নাও। হাই এভরিওয়ান, কেমন আছো? আমি চলে এসেছি মৌমি তোমাদের সাথে। আমি এই প্রথমবার রাতের চিতা অডিও স্টোরিতে কাজ করলাম। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। যাই হোক, আজকে রাতের মতো এখানেই আমরা পর্ব শেষ করলাম। ইতিমধ্যেই আমাদের কালী পুজো বলো, কার্তিক পুজো বলো, ভাইফোঁটা বলো, সব পেরিয়ে গেছে। আপনারা বিভিন্ন পর্ব শুনেছেন, ভালোবাসা দিয়েছেন। তা আজকের মতো টাটা। আবার আসবো ঠিক পরের শনিবার ঠিক রাত 9টার সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের অডিও স্টোরিগুলো অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনি শুনবেন, আপনার বন্ধু বান্ধবীরাও শুনবে। সম্পর্ক শোনার সুযোগ করে দেবেন। অপরকে শোনা, যেমন মেলায় গেলে আমরা বলি না যে আসুন দাদা হরেক মাল, দাদা হরেক মাল, এই সেরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি আর ক্যারেক্টারের গলায় বলবো না। তো আপনারাও শুনুন, অপরকেও শোনার সুযোগ করে দিন। কারণ ওই একটা গান আছে না, দিল্লি কা লাড্ডু জো খায়া পস্তায়া, জো খায়া নেই ভি পস্তায়া, সেরকম হচ্ছে ব্যাপার। আর কিছু বলবো না। গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ।